আচ্ছা, আমরা মূলত আজকে যে টপিকটা দেখব সেটা হচ্ছে আমাদের ফার্স্ট পেপারের চ্যাপ্টার 9, অর্থাৎ আর্থিক বিবরণী সমূহ। এই চ্যাপ্টারটা দেখা লাগতো, যেহেতু এখন আমার কাছে বইটা নাই। তো আমি জোড়াতালি লাগে আমার কাছে যা ছিল ওগুলো দিয়ে কোনো একটা কিছু করার চেষ্টা করছে, এটা দেখলেই হবে। আর ভিতরে থিওরি আপাতত আর দেখতে হবে না, কারণ ছক দেখতে হবে। ছক তো এটা সবারই দেখতে হবে, এটা আমি নেক্সট দিন দেখাই দিব এখানে ছকটা কিরকম। আচ্ছা, তা আমরা যদি আসি এখন আর্থিক বিবরণী, আমরা সেকেন্ড পেপারও করছি তাই না? হ্যাঁ। তো ফার্স্ট পেপারের সাথে সেকেন্ড পেপারের ডিফারেন্সটা কোথায় বলো তো? মানে ফার্স্ট পেপারেও আর্থিক বিবরণী করব, সেকেন্ড পেপারেও করব, দুইবার কেন করা লাগছে? সেকেন্ড পেপারে তো ওই যে শেয়ার এগুলোর জন্য নাকি? হ্যাঁ, মূলত সেকেন্ড পেপারটা ডিল করে কোম্পানির আর্থিক বিবরণী নিয়ে। তো কোম্পানির শেয়ার থাকে, হ্যাঁ, তারপর হচ্ছে কি থাকে, শেয়ারটাই থাকে মূলত, যেটা ডিফারেন্সিয়েট। আর ফার্স্ট পেপারে আমরা যে আর্থিক বিবরণীটা করব সেটা হচ্ছে এক মালিকানা ব্যবসা বা অংশীদারি ব্যবসা। ঠিক আছে, সেকেন্ড পেপারে দেখবা যে আমাদের সংরক্ষিত আয় বিবরণী থাকে, ফার্স্ট পেপারে এমন কিছু নাই। ফার্স্ট পেপারে শুধু মালিকানা সত্ত্ব বিবরণী দিয়ে হয়ে যায়। তো এই হচ্ছে তোমার মেজর ডিফারেন্সটা, যে ফার্স্ট আর সেকেন্ড পেপারে ফার্স্ট পেপার ডিল করে, পুরো ফার্স্ট পেপার বইটাই ডিল করে এক মালিকানা ব্যবসা নিয়ে। আর সেকেন্ড পেপার ডিল করতেছে অংশীদারি, সরি, কোম্পানি সংগঠন নিয়ে। তো ফার্স্ট পেপারের আর্থিক বিবরণীটাও হচ্ছে এক মালিকানার জন্য, সেকেন্ড পেপারের আর্থিক বিবরণীটা হচ্ছে আমাদের কোম্পানি সংগঠনের জন্য। এখন যে জিনিসটা ইম্পর্টেন্ট, যে আর্থিক বিবরণী কয়টা প্রশ্ন হয় পরীক্ষায়? হুম, চারটা। আর্থিক বিবরণী চারটা, কিন্তু আর্থিক বিবরণীর অংশ কয়টা? অংশ পাঁচটা। পাঁচটা। আর সেই চারটা আর্থিক বিবরণী হচ্ছে আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী। ঠিক আছে। আর পঞ্চম যে অংশটা, সেটা হচ্ছে আমরা ফুট নোটস আকারে দেই, সেটা হচ্ছে আর্থিক বিবরণী সমূহের টিকা বা নোট সমূহ। তোমাকে যদি জিজ্ঞেস করে যে IAS 1 অনুযায়ী আর্থিক বিবরণী কয়টা, তখন অ্যান্সার কিন্তু হবে আবার পাঁচটা। IAS 1। কিন্তু শুধু যদি জিজ্ঞেস করে যে আর্থিক বিবরণী কয়টা, IAS 1 দেয় নাই, চারটা। আর্থিক বিবরণীর অংশ কয়টা, পাঁচটা। আর IAS 1 অনুযায়ী আর্থিক বিবরণী কয়টা, ওইটাও পাঁচটা। ঠিক আছে, বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, একটু রেসপন্স করো। আচ্ছা, তো এখন আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে একটা এমসিকিউ তো অবশ্যই পাবা, সেটা অ্যাডমিশনেও হোক, এইচএসসি তে হোক, দুই তিনটাও পাইতে পারো। এই ইয়াতে, এইচএসসি তে। সেটা হচ্ছে আয় বিবরণীর তৈরির উদ্দেশ্য কি? আয় বিবরণীর তৈরির উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল নিরূপণ। আর আর্থিক ফলাফল মানে হচ্ছে লাভ ক্ষতি নিরূপণ করা। আর আয় বিবরণীর উপাদান কয়টা? আয় বিবরণীর উপাদান হচ্ছে দুইটা, আয় আর ব্যয়। আর আয় বিবরণীর উপাদান হচ্ছে অস্থায়ী বা সাময়িক হিসাবগুলা। এটা একটা প্রশ্ন হয় যে নিচের কোনটি আয় বিবরণীর উপাদান? আয় বিবরণীর উপাদান কয়টি? দুইটি, আয় ও ব্যয়। আর আয় বিবরণী আমরা তৈরি করি হিসাবকাল শেষে। এটার মেয়াদকাল হয় নির্দিষ্ট সময়ের বা হিসাবকালের জন্য। আর ধারণাটা প্রিপেয়ার করি আমরা হিসাবকাল ধারণা। এই যে তিনটা জিনিস আছে দেখবা, প্রস্তুতের সময়, মেয়াদকাল, জাস্ট আর্থিক অবস্থার বিবরণী বাদে বাকি তিনোটার জন্য একই। একটু খেয়াল করে দেখো যে মালিকানা সত্ত্ব বিবরণী আমরা কখন তৈরি করি? হিসাবকাল শেষে। নগদ প্রবাহ বিবরণী আমরা কখন তৈরি করি? হিসাবকাল শেষে। আয় বিবরণী আমাদের মেয়াদকাল কতটুকু? নির্দিষ্ট সময়ের বা হিসাবকালের জন্য। ওইদিকে যদি মালিকানা সত্ত্ব বিবরণী তুমি যদি দেখো, নির্দিষ্ট সময়ের বা হিসাবকালের জন্য। নগদ প্রবাহ বিবরণীও যদি দেখো, নির্দিষ্ট সময়ের বা হিসাবকালের জন্য। আয় বিবরণীর ধারণা হিসাবকাল, মালিকানা সত্ত্ব বিবরণীর ধারণা হিসাবকাল, আর নগদ প্রবাহ বিবরণীর ধারণা হিসাবকাল। মানে প্রস্তুতের সময়, মেয়াদকাল আর ধারণা, আর্থিক অবস্থার বিবরণী বাদে বাকি তিনটা বিবরণীর জন্য কি সেম। বুঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, তারপর আমরা আসি মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুতের উদ্দেশ্য হচ্ছে মালিকের সত্ত্ব পরিবর্তনের সারাংশ প্রদান। আর এখানে উপাদানগুলো থাকে মালিকানা সত্ত্ব বিবরণীতে
মূলধন, মুনাফা আর উত্তোলন। স্থায়ী ও অস্থায়ী দুই ধরনের হিসাবই মালিকানা সত্ত্ব বিবরণীতে থাকে। আচ্ছা, এরপর আমরা আসি মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে বাকি তিনটা থেকে আলাদা এন্ড এটা থেকে বেশি কোয়েশ্চেন গুলা হয়, যে আর্থিক অবস্থা বিবরণীর তৈরির উদ্দেশ্য কি? আর্থিক অবস্থা প্রদর্শন। আর্থিক অবস্থা প্রদর্শন মানে যে কোনো তারিখে বা যে কোনো নির্দিষ্ট দিনে একটা প্রতিষ্ঠানের সম্পত্তি, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্দেশ করে। সম্পত্তি, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ একটা নির্দিষ্ট দিনে বা নির্দিষ্ট তারিখে সম্পত্তি, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্দেশ করে আর্থিক অবস্থার বিবরণী। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। বাকিগুলা হিসাবকাল হিসাবকাল হিসাবকাল, কিন্তু আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয় নির্দিষ্ট তারিখের বা নির্দিষ্ট দিনের জন্য। আর এটাতে উপাদান হচ্ছে তিনটা: সম্পত্তি, দায় আর হচ্ছে মূলধন, যেটা হচ্ছে স্থায়ী হিসাব। ঠিক আছে? আর এখানে ধারণা, যে ধারণাগুলো অ্যাপ্লাই করা হয় অ্যাকাউন্টিং এ, সেটা হচ্ছে চলমান ধারণা বা হিসাবকাল ধারণা। আর নগদ প্রবাহ বিবরণী আমরা তৈরি করি কারণ একটা নির্দিষ্ট সময়ের নগদ আন্তঃপ্রবাহ ও নগদ প্রবাহের পরিমাণ জানার জন্য। তো কোনো একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দিন না, সময়ের জন্য কত নগদ আন্তঃপ্রবাহ হইলো আর কত নগদ বহিঃপ্রবাহ হইলো। এখানের উপাদান একটাই, সেটা হচ্ছে নগদ, আর বাকিগুলা তো সেম। পারবা না? জি ভাইয়া। আচ্ছা, এখন আসো যে গ্যাপ অনুসারে আমাদের অ্যাকাউন্টিং এর একটা প্রিন্সিপালস আছে, গ্যাপ, যে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। এই গ্যাপ অনুসারে উদ্ধৃত্তপত্র মানে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী সাজানো হয় তারল্যের অগ্রাধিকারের অনুসারে। তারল্যের অগ্রাধিকার মানে চলতি দায়গুলো আগে আসবে, অচলতি দায়গুলো পরে আসবে। মানে চলতি সম্পত্তিগুলো আগে আসবে, স্থায়ী সম্পত্তিগুলো পরে আসবে। এর জন্য আমরা ফার্স্ট পেপারে দেখবা এটা ফলো করি, গ্যাপ অনুসারটা ফলো করি আমরা ফার্স্ট পেপারে, যে আমরা আগে চলতি সম্পত্তিগুলো বসে আর্থিক অবস্থার বিবরণীতে, পরে আস্তে আস্তে স্থায়ী সম্পত্তি, দীর্ঘমেয়াদী বিনিয়োগ এগুলা বসাই, সেম চলতি দায়ের ক্ষেত্রে। আচ্ছা, আর আইএফআরএস অনুসারে মানে অ্যাকাউন্টিং, না, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস, এই অনুসারে আমরা আর্থিক অবস্থার বিবরণী সাজাই স্থায়িত্বের অগ্রাধিকার। অর্থাৎ আগে অচলতি, পরে চলতি। আগে অচলতি দায়, পরে চলতি দায়। এই যে আগে অচলতি সম্পদ, পরে চলতি সম্পদ। আগে অচলতি দায়, পরে চলতি দায়। এটা হচ্ছে আমাদের সেকেন্ড পেপারের জন্য আমরা এই জিনিসটা ফলো করি। তো তোমাদের প্রশ্ন হতে পারে যে গ্যাপ অনুসারে আমরা সম্পত্তি সাজাই, মানে গ্যাপে গ্যাপ সিস্টেমে বা গ্যাপ অনুসরণ করে আমরা সম্পত্তি সাজাই কিসের অগ্রাধিকারের ভিত্তিতে? তারল্যের অগ্রাধিকারে। তখন চলতিটা আগে আসে, অচলতিটা পরে যায়। পরে আইএফআরএস অনুসারে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে সাজাই সম্পদ বা দায় সাজাই স্থায়িত্বের অগ্রাধিকারের ভিত্তিতে। বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা চলে আসবো আমাদের যে সমন্বয়গুলা। ঠিক আছে? তো আর্থিক বিবরণী প্রণয়নে কতিপয় গুরুত্বপূর্ণ সমন্বয় ও এর সমাধান। তো প্রথম যে সমন্বয়টা আছে সেটা হচ্ছে বকেয়া খরচ সংক্রান্ত সমন্বয়। তো আমি তোমাদের সবসময় একটা কথা বলি, সেই কথাটা হচ্ছে যখনই সমন্বয় আসবে তখনই তোমাকে জাবেদাটা চিন্তা করে নিতে হবে। যখনই সমন্বয় আসবে তখনই কি চিন্তা করে নিতে হবে? জাবেদা। আচ্ছা, তো বকেয়া খরচের জাবেদা কি? যে কোনো বকেয়া খরচ, ধরো বেতন বকেয়া আছে 5,000 টাকা, জাবেদা কি হবে? বক- বকেয়া খরচ হিসাব ডেবিট, বেতন হিসাব ক্রেডিট। উল্টা বলছো। খরচ বাড়ার কারণে খরচ ডেবিট, বকেয়া খরচ ক্রেডিট। কারণ দায় বাড়ে বকেয়া খরচের। ও হ্যাঁ, বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। তো যে কোনো বকেয়া খরচের জন্য ওই সংশ্লিষ্ট খরচটা হবে ডেবিট। ওই সংশ্লিষ্ট খরচটা কি হবে? ডেবিট। আর বকেয়া ডেবিট। নামক যে, মানে ওইটা যে বকেয়া হয়ে গেল, সংশ্লিষ্ট খরচটা যে বকেয়া হয়ে গেল, সে কারণে ওইটা হয়ে যাবে ক্রেডিট। তো আমাদের মনে আছে যে সমন্বয়ের এন্ট্রি কমপক্ষে দুই জায়গায়, সর্বোচ্চ 4 জায়গায় ইউজড হয়। তো এইখানে তো বকেয়া খরচ সংক্রান্ত যে কোনো সমন্বয় দুই জায়গায় যাবে। একটা হচ্ছে বিশদায় বিবরণীতে খরচের সাথে অ্যাড হবে, আর বকেয়া খরচের কারণে চলতি দায়ে চলে যাবে, যে কোনো ধরনের বকেয়া খরচ। আমার কথা কি আমি বুঝাতে পারছি? জি ভাইয়া। খরচ বাড়ার কারণে বিশদায় বিবরণীতে পরিচালন ব্যয় বেড়ে যাবে, আর বকেয়া থাকার কারণে আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় হিসেবে দেখাবো। প্রথম প্রশ্নটা দেখো, যে ভাড়া বকেয়া আছে 2,000 টাকা, রেওয়া মিলে ভাড়া দেওয়া ছিল 10,000 টাকা। তো এটার ট্রিটমেন্টটা কি? একটু খেয়াল করে যদি দেখো, যে বিশদায় বিবরণীতে ভাড়ার সাথে বকেয়া ভাড়াটা যোগ করছে কেন? এই যে এটার কারণে
আমরা কি বলছিলাম, ওই খরচটা ডেবিট, তো খরচ ডেবিট হওয়ার কারণে খরচ বেড়ে গেছে, 10-এর সাথে 2 অ্যাড করে দিছি, তো টোটাল খরচ হবে আমার 12। আর এই বকেয়া অংশটুকু, অর্থাৎ 2,000 টাকা, এই যে এখানে যে 2,000 টাকা ছিল, সেটা আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায়িত্ব। বুঝতে পারছি? জি ভাইয়া। এখন পরেরটা দেখো। পরের সবগুলা সবগুলা যে 3 মাসের ভাড়া বকেয়া আছে, তাহলে এখানে যে 27,000 টাকা দেয়া আছে, এটা কয় মাসে? 9 মাসে। 9 মাসে। তো তুমি এটাকে 9 দিয়ে ভাগ করবা, 3 দিয়ে গুণ করবা। 27কে 9 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করলে হয় 9,000 টাকা। এটা বকেয়া, যে ভাড়ার সাথে যোগ করব বকেয়া 9,000 টাকা। তাহলে টোটাল আমি বিশদ আয় বিবরণীতে দেখাবো 36। আর শুধু বকেয়া ভাড়াটা চলতি দায় চলে 9,000। 9 মাসে। আচ্ছা, তারপর 3 নম্বরে দেখো যে ভাড়া 4-এর 1 অংশ বকেয়া আছে, অর্থাৎ টোটাল ভাড়া দেওয়ার কথা 4 অংশ, তুমি 1 অংশ বাকি রাখছো, তার মানে তুমি এখানে যে 15,000 টাকা দিয়ে রাখছো, সেটা কয় অংশ? 3 অংশ। 3 অংশ। তাহলে 1 অংশ বকেয়া, 15কে 3 দিয়ে ভাগ করবা, 1 দিয়ে গুণ করবা, তাহলে তুমি বকেয়াটা পেয়ে যাবে। এই যে দেখো, ভাড়া যোগ বকেয়া 5,000 টাকা। তো হচ্ছে টোটাল বিশদ আয় বিবরণীতে আমার টোটাল খরচ হচ্ছে বকেয়া যোগ করার পরে 20,000। আর এই বকেয়া ভাড়াটা চলতি দায় চলে। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, এই যে দেখো, এটা ভাড়া প্রদানের মাসিক হার 3,000 টাকা, তাহলে 12 মাসে যদি হয়, তাহলে আমার ভাড়া দেওয়া উচিত ছিল 36। তো আমি দিছি কত? 30। তো 6 যোগ করবা বকেয়া ভাড়া হিসেবে ভাড়ার সাথে, এই যে এখানে দেখো, এটা কোথায়, এই যে ভাড়া যোগ বকেয়া 6,000 টাকা। তো টোটাল হচ্ছে 36,000 খরচ, আর এই 6,000টা বকেয়া হিসেবে থাকবে। এরপরে সবগুলা সেম। বেতন 10 মাস, হ্যাঁ, তো 2 মাসেরটা বাকি আছে, 10 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করবা, তাহলে 8,000 টাকা। টোটাল খরচ হবে 40 + 8 48। আর 8,000 টাকা চলতি দায় চলে যাবে। বেতন 8 মাসের প্রদান করা হয়েছে, আমার কনসিডারেশনে আসবে 12 মাস। তো এটাকে আমি 32কে 8 দিয়ে ভাগ করবো, 4,000 টাকা 12 দিয়ে গুণ করবো, 48,000 দিয়ে রাখছি 32, তার মানে বকেয়া আছে কত? 16,000 টাকা। তো টোটাল খরচ 48, আর এই 16,000 টাকা বকেয়া বেতনে চলে যাবে। আচ্ছা, এরপরে আসো যে কর্মচারীদের, হ্যাঁ, এটা একটু ইম্পর্টেন্ট, 7 আর 9 8 8 নাম্বারটা। কর্মচারীদের প্রত্যেক মাসের বেতন পরবর্তী মাসের কয় তারিখে দেওয়া হয়? 7 তারিখে। 7 তারিখে। আর রেওয়া মিলে বেতন দেওয়া আছে কয় টাকা? 33,000 টাকা। আচ্ছা, এখানে কি বকেয়া আছে? 7 তারিখে। হ্যাঁ। হ্যাঁ, বকেয়া আছে কত টাকা? হ্যাঁ। দাঁড়ান। হ্যাঁ, কত ভাইয়া, বুঝতে পারতেছি না। আচ্ছা, দেখো, পরবর্তী মাসের 7 তারিখে মানে ধরো জানুয়ারিটা ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারিটা মার্চে, মার্চেরটা এপ্রিলে, তো ওইরকম করে চিন্তা করে দেখো ডিসেম্বরেরটা কখন দেয়। জানুয়ারিতে। তাহলে এই 1 মাসের বেতনটাই বকেয়া আছে, কারণ আমার তো মাস শেষ ডিসেম্বরে বা বছর শেষ ডিসেম্বরে, কিন্তু ডিসেম্বরের বেতনটা যেহেতু পরবর্তী মাসের 7 তারিখে দিচ্ছে, তার মানে বকেয়া আছে 1 মাসের। এটা জানুয়ারি 7 তারিখে দিবে, তো এইখানে যে টাকাটা আছে সেটা 11 মাসের। বুঝতে পারছো? জি ভাইয়া, 2,750। এটা নাকি? না না, এইটা হচ্ছে তোমার 11 মাসের। এটাকে 11 দিয়ে ভাগ করবা, 1 দিয়ে গুণ করবা, 3,000 টাকা। 11। হ্যাঁ, তোমার যেটা হ্যাঁ, দেয়া 3,000। আছে সেটা তো তোমার অলরেডি দেওয়া, যত দিনের জন্য এখানে আছে সেটা অলরেডি দিয়ে দিচ্ছে, সেটা 11 মাস। আচ্ছা, আর বেতন 90% 36,000 টাকায়, তার মানে 100% বেতন হওয়ার কথা ছিল, তো এটাকে 90 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে, সরি 10 দিয়ে গুণ করলে তুমি বকেয়াটা পাবা, সেটা হবে 4,000। এই 4,000 টাকায় হচ্ছে বকেয়া। যে দেখো, আহ বেতন যোগ বকেয়া, এই যে 90 দিয়ে ভাগ 10 দিয়ে গুণ, তাহলে টোটাল বেতন 40,000, আর এই বকেয়া বেতনটা চলতি দায় চলে। কোনো সমস্যা আছে? বকেয়া খরচ না। সংক্রান্ত সমন্বয়। আচ্ছা, তা আমরা চলে যাই পরের, যে অগ্রিম খরচ সংক্রান্ত সমন্বয়। আচ্ছা, দেখো, এতক্ষণ পড়লাম বকেয়া খরচ,
তো বকেয়া খরচের জন্য আমাদের জার্নাল এন্ট্রিটা ছিল এরকম যে খরচ ডেবিট, অগ্রিম খরচ, সরি, বকেয়া খরচ ক্রেডিট। আর অগ্রিম খরচটা কি বলো? অগ্রিম খরচ ডেবিট আর খরচ হিসাব ক্রেডিট। হ্যাঁ, অগ্রিম খরচ ডেবিট আর হচ্ছে খরচ ক্রেডিট। এটার কারণে কি হবে, যে কোনো অগ্রিম খরচের জন্য আমার হচ্ছে অ্যাসেট বেড়ে যাবে। কি বেড়ে যাবে? সম্পদ বাড়বে। হ্যাঁ, এই সম্পদটা চলতি সম্পদ হবে, কারেন্ট অ্যাসেট। আর অগ্রিম খরচের কারণে আমার এক্সপেন্সটা কমে যাবে। কি কমে যাবে? হ্যালো? জি ভাইয়া। হ্যাঁ, কি বললাম যে অগ্রিম খরচের কারণে দুইটা জিনিস হবে। প্রথমত অ্যাসেট বেড়ে যাবে, চলতি সম্পদ। আর অগ্রিমের কারণে আয় কমে যাবে। একটা সোজা কথা বলি, এত পেঁচানোর দরকার নেই। যে কোনো ধরনের বকেয়া ওই আয় বা ব্যয়কে বাড়াই দিবে, আর যে কোনো ধরনের অগ্রিম ওই আয় অথবা ব্যয়কে কি করবে? কমাই দিবে। কমাই দিবে। হ্যাঁ, বকেয়া থাকলে তুমি সেটা দেখবা যে যখন আর্থিক অবস্থার বিবরণী ম্যাথ করবা, যে বকেয়া সবসময় যে আয় থাকুক আর ব্যয় থাকুক প্লাস করে দাও, যে আয় যোগ বকেয়া আয়, ব্যয় যোগ বকেয়া ব্যয়। কিন্তু অগ্রিম থাকলে কাজটা উল্টা হয়ে যাবে। অগ্রিম আয় যদি থাকে সেটা আয় থেকে মাইনাস করতে হবে, অগ্রিম ব্যয় যদি থাকে সেটা ব্যয় থেকে মাইনাস করতে হবে। এখন দেখো যে এখানে যে অগ্রিম বীমা সালামি বলা আছে 1500 টাকা, আর রেওয়া মিলে বীমা সালামি আছে 10,000 টাকা। এইটা হচ্ছে খরচ, বীমা সালামি খরচ। তো খরচ অগ্রিম দেওয়ার কারণে তুমি বিশদায় বিবরণী বীমা সালামি থেকে অগ্রিম নামে বাদ দিবা। তো খরচ কমে 8,500 টাকা হবে। এই অগ্রিম খরচটা চলতি সম্পদে চলে, আর্থিক অবস্থান দিয়ে। বুঝতে পারছো? বুঝতে পারছি। আচ্ছা, এরপরে দেখো যে 2 মাসের ভাড়া অগ্রিম প্রদান করা হয়েছে। আচ্ছা, তো 2 মাসের ভাড়া তুমি যদি অগ্রিম প্রদান করো, তো এখানে কি হবে? তোমার মাস হচ্ছে মানে বছর হচ্ছে 12 মাসের। তো তুমি 12 মাস দিয়ে, যদি অন্য কিছু হুম। বলা না থাকে, 12 মাস দিয়ে আরো 2 মাস, অর্থাৎ টোটাল 14 মাসের টাকা দিয়ে রাখছে। তো এইখানে যে টাকাটা আছে সেটা হচ্ছে 14 মাসে। তো 2 মাস তো অগ্রিম, এটাকে 14 দিয়ে ভাগ করবা, 2 দিয়ে গুণ করবা। এই যে দেখো অগ্রিমের টাকা পেয়ে গেছে। 14 দিয়ে ভাগ করলে 2,000, 2 দিয়ে গুণ করলে 4,000। ভাড়া বাদ অগ্রিম, তার মানে খরচ কমে এখন 24,000 হবে। আর এই অগ্রিম ভাড়াটা চলতি সম্পদে চলে। বুঝা গেছে? বুঝতে পারছি। ওকে। আচ্ছা, 3 নাম্বার, যে বীমা সালামি পরবর্তী বছরের 31 মার্চ পর্যন্ত পরিশোধ করা হয়েছে। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে। আচ্ছা, তুমি আমাকে বলো যে এইখানে তুমি কি 1200 টাকা, যেটা এটা 12,000 নাকি, এটা 1200, এই 1200 টাকা কি 15 মাসের হুম। ধরবা না 12 মাসের ধরবা? 12 মাসের। হ্যাঁ, যদি স্পেসিফিক করে বলে দেয়, এই যে 6 নাম্বারটা দেখো, যে বীমা সালামি পরবর্তী বছরের 31 মার্চ পর্যন্ত 15 মাসের, তখন তুমি এটারে 15 ধরতে পারবা। কিন্তু যদি বলে না দেয়, তার মানে এটা 12 মাস ধরে করতে হবে। 3 আর 6-এর হচ্ছে এই হচ্ছে ডিফারেন্সটা, যে 6-এ 15 দিয়ে ভাগ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে, আর এইখানে 12 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করতে হবে। কারণ 31 মার্চ পর্যন্ত কত দিনেরটা দেওয়া আছে সেটা বলা নাই, যেহেতু বলা নাই, তার মানে তুমি ধরে নিবা এই মার্চ মাসে আগামী মার্চ মাস পর্যন্ত টাকা দিয়ে রাখছে 12 মাস। আর যেহেতু এখানে বলা আছে 31 মার্চ পর্যন্ত 15 মাসের দেওয়া আছে, তাই 15 দিয়ে ভাগ করো, আর 3 দিয়ে গুণ করো, অগ্রিমের টাকা পেয়ে যাবো। তো এখানে 12 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করলে হবে অগ্রিম 300 টাকা। 6 নম্বরেও অগ্রিম 300 টাকাই হবে। যদি খেয়াল করো দেখো, এই যে বীমা বাদ অগ্রিম, 12 দিয়ে ভাগ, 3 দিয়ে গুণ। বীমা হচ্ছে 1200, অগ্রিম হচ্ছে 300, তো বীমা খরচ এখন 900, আর এই অগ্রিম বীমাটা চলতি সম্পদে চলবে। আর যদি তুমি 6-এ দেখো, সেম জিনিসটাই, জাস্ট হচ্ছে 15 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করছে। বীমা 1500 ছিল, অগ্রিম ওই 300 টাকাই, তাহলে খরচ হচ্ছে 1200, এই অগ্রিমটাই চলতি সম্পদ। বুঝছো? জি ভাইয়া বুঝতে। আচ্ছা, 4 নাম্বার দেখো, যে বীমা সালামি বার্ষিক 400 টাকা, মানে বীমা সালামি পুরা বছরের জন্য হওয়া উচিত 400, তো তুমি দিয়ে রাখছো 500 টাকা, তার মানে কত টাকা অগ্রিম দিছো? একশো। 100। সেই অগ্রিমটা বীমা, অগ্রিম বীমা বা ভাড়া নামে যাই হোক, সেটা চলতি সম্পদে দেখাবা। আর তোমার বীমা সালামি 500 থেকে অগ্রিম বাদ দিয়ে 400 টাকা খরচ হিসেবে দেখা, এটা তো ইজি। আচ্ছা,
5 নম্বরটা দেখো কি বলছে, যে ভাড়া প্রদানের মাসিক হার 4,000 টাকা, রেওয়া মিলে ভাড়া দেয়া আছে 50,000। তো আমি যখন এরকম মান্থলি দেখবো বা মাসিক দেখবো, তখন আমার এটাকে বাৎসরিকে কনভার্ট করতে হবে, অর্থাৎ এই 4,000-কে 12 দিয়ে গুণ করতে 48। ভাড়া হওয়ার কথা 48, আর আমি দিয়ে রাখছি কত? 50। 50। এই 2,000 পঞ্চাশ টাকাটা হাজার আমার অগ্রিম। হ্যাঁ, এই যে দেখো, কোথায়, কয় নাম্বার, এটা 5 নাম্বার, যে ভাড়া 50,000 বাদ অগ্রিম 2,000, তো ভাড়া খরচ হিসেবে দেখাবো 48, আর যেই অগ্রিমটা বাদ দিচ্ছি সেটা চলতি সম্পদ হিসেবে দেখাবো। এরপরে আসো 7 নম্বরে, অনুত্তীর্ণ বা অনিশ্চিত, এটা মানে কি? অনুত্তীর্ণ, অনিশ্চিত মানে এটাও অগ্রিম। অর্থাৎ তুমি খরচ দিয়ে রাখছিলা, যেই খরচের অংশটা এখন পর্যন্ত ব্যবহার হয় নাই, সেটাই অনুত্তীর্ণ বা অনিশ্চিত। বুঝছো? অব্যবহৃত। হ্যাঁ, খরচের যে অংশটা অব্যবহৃত আছে সেটাই। এবং আয়ের ক্ষেত্রে অনুত্তীর্ণ, বা মানে আয়ের ক্ষেত্রে হয় তোমার অনার্জিত বা অনুপার্জিত, আর ব্যয়ের ক্ষেত্রে হয় অনুত্তীর্ণ বা অনিশ্চিত, মানে খরচের যে অংশটা ব্যবহার হয় নাই, মানে অগ্রিম। আয়ের ক্ষেত্রে এটা অগ্রিম আয় হইতো। তো বিমা সালামি 5,000, এর মধ্যে অগ্রিম আছে 1,500। তো তুমি খরচ দেখাবা 5,000 মাইনাস, এটা কয় নাম্বার ছিল? 7 নাম্বার। এই যে দেখো, বিমা সালামি হচ্ছে 5,000 মাইনাস অনুত্তীর্ণটা 1,500, তাহলে বিমা খরচ হবে 3500, এই অনুত্তীর্ণটাই আবার চলতি সম্পত্তি চলে আসে। আচ্ছা, 8 নাম্বার তো পারবা, পারবা না এটা কি আর দেখাইতে হবে? না। বেতন 15 মাসের, তাহলে 3 মাসেরটা অগ্রিম আছে। আচ্ছা, 9 নাম্বার দেখো, যে অগ্রিম বিমা সালামি 2,500 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তোমার রেওয়া মিলে অগ্রিম বিমা সালামি ছিল ধরো 5,000 টাকা, এর মধ্যে কত টাকা ব্যবহার হয়ে গেছে? 2,500। তা এই 2,500 টাকাই খরচ, আর এই 5,000 থেকে 2,500 টাকা বাদ দিলে যা থাকতেছে সেটাই সম্পদ। এই যে দেখো, মেয়াদ উত্তীর্ণ বিমা, তুমি বিশদ আয় বিবরণী পরিচালন ব্যয় দেখাবা 2,500, আর অগ্রিম বিমা থেকে মেয়াদ উত্তীর্ণ নামে বাদ দিয়ে আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ দেখাবা কত? 2,500। 2,500। এখন আছে বকেয়া আয় আর অগ্রিম আয়। তো বকেয়া আয়ের ক্ষেত্রে কি হবে, আয়ের সাথে যোগ হয়ে যাবে। আর বকেয়া আয় এক ধরনের চলতি সম্পদ, আর অগ্রিম আয়টা আয় থেকে বাদ দিতে হবে। আর অগ্রিম আয়টা এক ধরনের চলতি কি, চলতি দায়। অগ্রিম আয় হচ্ছে চলতি দায়, আর বকেয়া আয় হচ্ছে আমার চলতি সম্পদ। ঠিক আছে, এটা হচ্ছে মনে রাখবা। আর বকেয়াটা প্লাস, অগ্রিমটা মাইনাস। তো দেখো, উপভাড়া 1,500 টাকা অনাদায়ী আছে, তার মানে এটা বকেয়া আয়। যদি কোনো আয় থাকতো রেওয়া মিলে, ধরো উপভাড়া নামে কোনো আয় থাকলে সেটার সাথে বকেয়া উপভাড়া নামে যোগ করে দিতাম আমি। আচ্ছা, ও, এটার ইয়াটা ছবিটা তো আনিনি, দাঁড়াও, এটা ইয়াতে দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। হম, পিডিএফ এর মধ্যে ইনক্লুড করলাম না। ওকে, ছবিও তুলি নাই আমি। আচ্ছা ওয়েট, ছবিটা আনি নাই। কয় নাম্বার পেজে ছিল? 799। এটা পরের পার্ট থেকে আনছি, 4 নাম্বার থেকে আনছি, বাট 1, 2 আর 3 নাম্বারটা আনিনি। আমি যখন বলবো তুমি হোয়াটসঅ্যাপে ছবি থেকে একটু দেখে নিও, মিলাই নিও, তাইলেই বুঝবো। দেখো, একটা ছবি গেছে, যে অনাদায়ী উপভাড়া নামে, যেহেতু ভাড়াটা কি আছে আমার, বকেয়া আছে, মানে বকেয়া আয়। আয় বকেয়া থাকলে আমার আয় বেড়ে যায়,
আর আয় বকেয়া থাকার কারণে সম্পদ বেড়ে যায়। এর জন্য দেখো যে বিশদ আয় বিবরণীতে অপরিচালন আয়ে অনাদায়ী উপভাড়া 1500 টাকা দেখাইছে, আর চলতি সম্পদে 1500 টাকা। চলতি সম্পদে, কিন্তু দায় না। এখানে দুইটাই এটা রাখছে কারণ স্ক্রিনে কিছু দেখতে হ্যাঁ। স্ক্রিনে দেখতে পারতেছি না তো, যে এখানে প্লাস মাইনাস কোথায় করলো। স্ক্রিনে, হ্যাঁ হ্যাঁ। আমি স্ক্রিনে দেখাচ্ছি না এটা, হোয়াটসঅ্যাপ থেকে দেখতে বললাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ওইটা দেখছি। হ্যাঁ, দেখছো, 1 নাম্বারটা। পরে 2 নাম্বার দেখো যে কমিশন অর্জিত হয়েছে কিন্তু এখনো পাওয়া যায়নি। তোমার ভয়েস অনেক লো হয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ, আমার ফোনে ও, সমস্যা, এটার জন্য ফোন নষ্ট হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এটাও হচ্ছে কমিশন অর্জিত হয়েছে এখনো পাওয়া যায়নি। এটাও হচ্ছে তোমার অনাদায়ী আয় বা বকেয়া আয়। তো এটাকে আমরা অপরিচালন আয় অপরিচালন আয় হিসেবে দেখাবো। আর হচ্ছে আমরা করব প্রাপ্য কমিশন নামে চলতি সম্পদের ধার। বুঝছো? জি। জি ভাই। আচ্ছা, 3 নাম্বার দেখো যে অগ্রিম শিক্ষানবিশ সালামি। এটা ছিল, এই 1 আর 2 ছিল বকেয়া আয়, আর 3 থেকে নিয়ে যা হবে সব হচ্ছে অগ্রিম আয়। অগ্রিম শিক্ষানবিশ সালামি 2500 টাকা। মনে আছে যে শিক্ষানবিশ সালামি হচ্ছে কি আয়, আর শিক্ষানবিশ ভাতা হচ্ছে কি ব্যয়। ব্যয়। তো এটা আমি অগ্রিম পাইছি, অগ্রিম পাওয়ার কারণে আমার আয় কমে যাবে। 5000 থেকে 2500 বাদ দিয়ে আয় দেখাবো 2500, আর এই অগ্রিম শিক্ষানবিশ সালামিটাকে আমি চলতি দায় হিসেবে দেখাবো। বুঝছো? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এই যে সেম 4 নাম্বার, 4 নাম্বার থেকে এখানে আবার আসে, ওই 1 2 3 নাম্বারটা আসে নাই। শিক্ষানবিশ সালামি 4 বছরের জন্য পাওয়া গিয়েছে। তো শিক্ষানবিশ সালামি আমার জন্য আয়, আর আমার আয় হোক ব্যয় হোক আমি কনসিডার করব 1 বছর, কিন্তু আমি 4 বছরেরটা পাইলাম। তো বাকি 3 বছরেরটা অগ্রিম। তো 4000-কে 8000-কে তুমি 4 দিয়ে ভাগ করবা, 8000-কে 4 দিয়ে ভাগ করবা, 3 দিয়ে গুণ করবা, তাহলে অগ্রিমটা পেয়ে যাবে। অগ্রিম হচ্ছে এই যে 6000 টাকা। আর এই অগ্রিম আয় যেহেতু, সেটা চলতি দায়ে যাবে। এটা কিন্তু চলতি দায়ের ঘর। এই যে, আচ্ছা, এটা তো নাই। এটা হোয়াটসঅ্যাপে দেখলে বুঝবা যে এটা চলতি দায়েই আছে। এই, এটা চলতি দায়, আর এটা হচ্ছে চলতি সম্পদ, এই সাইডটা। ঠিক আছে। জি জি। আচ্ছা, আমাদের ইনশাল্লাহ শেষ হয়ে যাবে এই প্রথম সেশন হওয়ার সাথে সাথে। উপভাড়া নিয়ে, উপভাড়াটিয়ার নিকট হতে 1500 টাকা অগ্রিম পাওয়া গিয়েছে। এটাও যে তুমি অপরিচালন আয় দেখাবা, অন্যান্য আয় দেখাবা, এই 12,500 থেকে এই 1500 টাকা বাদ দিবা, তাহলে আয় হবে 11,000 টাকা। আর এই অগ্রিম উপভাড়াটা চলতি দায় হিসেবে দেয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে 6 নাম্বারটা দেখো যে অগ্রিম প্রাপ্ত ভাড়ার 2500 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, মানে অগ্রিম ভাড়া হিসেবে ছিল, এখন তুমি আয় হিসেবে এটাকে কনসিডার করতে পারবে, অর্থাৎ তোমার দায় কমে যাবে। এই 12,500 টাকা থেকে 2500 টাকা দায় কমে যাবে, তোমার দায় দাঁড়াবে 10,000 টাকা। আর এই 2500 টাকাটা অন্যান্য আয় দেয়। বুঝছো? এটা কিন্তু ওইগুলোর উল্টা। এতক্ষণ ছিল অগ্রিম ভাড়া অগ্রিম ভাড়া, এখন বলছে যে অগ্রিম ভাড়ার এই অংশ আয় হিসেবে দেখাবা, বা অগ্রিম ভাড়ার এই অংশ, মেয়াদ। হ্যাঁ, এত টাকা তোমার আয় হয়ে গেছে সোজা কথা। অগ্রিম প্রাপ্ত ভাড়ার এত টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, মানে অগ্রিম প্রাপ্ত ভাড়া ছিল অর্থাৎ দায় ছিল এত টাকা, এর মধ্যে এত অংশ আয় হিসেবে কনভার্ট হয়ে গেছে বা কনভার্ট করতে হবে। বুঝছো? জি ভাইয়া, বুঝতে। আচ্ছা, আর 8 নাম্বারটা এটা লাগবে, 7 নাম্বারটা লাগবে। এটা আমাদের পরীক্ষা আসার মতো না, কারণ এটা, তাও তুমি দেখে রাখো, দেখতে পারো যে, আর হ্যাঁ, তো নাই। 7 7। 7 পর্যন্তই। হ্যাঁ হ্যাঁ, 7 নাম্বারটার কথাই বলতেছি, যে 7 নাম্বারটা পরীক্ষায় আসার মতো না। তারপরও দেখে রাখতে পারো যে কি হয়, যে বিগত বছরের অবলোপনকৃত অনাদায়ী পাওনা অপ্রত্যাশিত ভাবে চলতি বছরে আদায় হয়ে গেছে। তো অনাদায়ী পাওনা যখন করছিলা তখন তুমি কি করছো, প্রাপ্য হিসাব থেকে বাদ দিয়ে রাখছিলা না? হ্যাঁ। যখন অনাদায়ী পাওনা ধার্য করছিলা, এখন অনাদায়ী পাওনা যদি আদায় হয়ে যায় তাহলে এটা প্রাপ্য হিসাবের সাথে তোমাকে প্লাস করে দিতে হবে। এই যে দেখো, প্রাপ্য হিসাবের সাথে অনাদায়ী পাওনা আদায় নামে কি করতে হবে,
প্লাস করতে হবে। প্লাস করে দিতে হয়, আর বাকি ইনফরমেশন গুলো আমাদের প্রশ্নে নাই। এতটুকুই কাজ হবে। ঠিক আছে।